না, না, এই মেয়ের গায়ের রং কালো। এমন একটা মেয়েকে আমি আমার ছেলের বউ করতে পারবো না। মেয়ে আমার পছন্দ হয়নি। গায়ের রং কালো বলে পাত্রে মা মুখের উপর এই কথাগুলো বলে সেদিন স্বর্ণাকে নাকচ করেছিল। মহিলার মুখে কথাগুলো শুনে স্বর্ণা সেদিন একটুও কষ্ট পায়নি। কেন কষ্ট পাবে সে? তার গায়ের রং কালো হওয়ার পেছনে তার কোনো হাত নেই। সে নিজের ইচ্ছেতে কালো রং নিয়ে পৃথিবীতে জন্মায়নি। সৃষ্টিকর্তা তাকে এই রং দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। যে জিনিস সে স্বয়ং সৃষ্টিকর্তার থেকে পেয়েছে তা নিয়ে রাগ, কষ্ট, অভিযোগ, লজ্জাবোধ কেন কাজ করবে তার? কালো হয়ে সে নিশ্চয়ই অপরাধ করেনি। যেহেতু সে কোনো অপরাধ করেনি, তাই সে এই রং নিয়েই মাথা উঁচু করে বাঁচার অধিকার রাখে। মা, আপনি তৈরি হয়েছেন? আমাদের বেরোতে হবে। এই তো বৌমা, আমার শেষ। শান্তি বেগম ছেলের বউয়ের দেওয়া উপহার নতুন শাড়িটা পরে ঘর থেকে বেরিয়ে এলেন। ছোট বাচ্চা মেয়ে তার ঈদের নতুন ফ্রক পরে যতটা আনন্দিত হয়, শান্তি বেগমও এই মুহূর্তে ঠিক ততটাই আনন্দিত দেখাচ্ছে। উনি বারবার নিজেকে দেখছেন। তোমার হয়েছে বৌমা? হ্যাঁ মা, বাইরে গাড়ি চলে এসেছে, চলুন বের হই। টুনটুনি কোথায় বৌমা? নাতনির কথা বলতে বলতেই ও ছুটে এসে দাদিকে ধরল। টুনটুনির ভালো নাম জাহিয়া জান্নাত। তার ডাক নাম টুনটুনি। বাড়িতে সবাই ওকে আদর করে টুনটুনিই ডাকে। টুনটুনির বয়স 6 বছর। সে তার মায়ের রং পায়নি, বাবার মতো উজ্জ্বল রং পেয়েছে। অবশ্য টুনটুনি মায়ের রং পেলেও এতে তাদের কোনো আফসোস থাকতো না। তারা টুনটুনিকে সঠিক শিক্ষা দিয়ে একজন প্রকৃত মানুষ করে গড়ে তুলতে চায়, যা গায়ের রং দিয়ে হওয়া সম্ভব না। টুনটুনি দাদির দিকে তাকিয়ে ফাঁকা দাঁতে হাসল। এই তো কিছুদিন আগে তার 2টা দাঁত পড়েছে, সে নিয়ে তার কি কান্না! ইঁদুর তার সুন্দর দাঁত নিয়ে গেছে। দাদির হাত ধরে সে বলল, দাদি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম আমার মতন। দেখো, তোমার জামা আর আমার জামা মিলে গেছে, আমরা দুজনই পিঙ্ক পিঙ্ক। শান্তি বেগম নাতনির এই কথায় যেন লজ্জা পেলেন। আজ তিনি তার নিজের নামে গড়া বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। ওখানের মানুষগুলোর সাথে দুপুরে একবেলা খাবেন। তার বৌমা এই বৃদ্ধাশ্রম তার নামে বানিয়েছে। বৌমা, খোকা আসবে না? যাবে মা, ও চেম্বার থেকে ওখানে চলে যাবে। গাড়িতে করে ওরা সবাই বৃদ্ধাশ্রমে এসে পৌঁছল। শান্তি বেগম মনের মধ্যে এক আকাশ ভালোবাসা লুকিয়ে ছেলের বউয়ের হাত ধরে গাড়ি থেকে নামলেন। বৃদ্ধাশ্রমের দিকে চোখ গেলে প্রবেশপথে গেটে উপরে বড় বড় করে নীল কালিতে নিজের নাম দেখতে পেলেন, শান্তি নিবাস। লেখাটা দেখে তার চোখ ভিজে উঠল। আসুন মা। হুম। ওরা ভিতর গেল, সবার সাথে পরিচিত হলো। এতগুলো অচেনা মুখের ভিতর স্বর্ণা যেন এক মুহূর্তের জন্য একটা চেনা মুখকে দেখতে পেল। ওরা সবাই একটা বড় রুমে বসেছে। এখানের কেউ কেউ গান করলো, কেউ কবিতা শোনালো, তো কেউ একটু নেচে দেখালো। কিছু মুহূর্তের জন্য মানুষগুলো বর্তমান দুনিয়া ভুলে গিয়ে নিজেদেরকে শিশুরূপে আবিষ্কার করলো। হেসে খেলে মৌজ মাস্তির মাধ্যমে নিজের দুঃখ ভুলে যেতে চাইল। ছোট্ট একটা আড্ডা পর্ব শেষ করে এক এক করে সবাই এসে শান্তি বেগমের হাতে কিছু না কিছু দিয়ে যাচ্ছে। উনি অবাক হয়ে বৌমার মুখের দিকে তাকালেন। স্বর্ণা মায়ের দিকে চেয়ে হেসে বলল, শুভ জন্মদিন মা। শান্তি বেগম এখন আর আবেগ লুকিয়ে রাখতে পারলেন না। কেঁদে ফেলে বৌমাকে বুকে জড়িয়ে নিলেন তিনি। স্বর্ণার মাথায় হাত রেখে মন ভরে আশীর্বাদ করে বললেন,
তুমি অনেক বছর বেঁচে থাকো মা। ধন্যী তোমার মা, উনি তোমার মতো মেয়েকে পেটে ধরেছেন। আমি অনেক ভাগ্য করে তোমাকে নিজের ছেলের বউ করে পেয়েছি। হীরা চিনতে ভুল করিনি আমি। তুমি শুধু আমার বউমা না, তুমি আমার মা, আমার মেয়ে। দোয়া করি মা, তুমি জীবনে আরও বড় হও, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। সৃষ্টিকর্তা যেন তোমার সব চাওয়া পূরণ করেন। দুপুরে খাওয়ার সময় হলে সবাই খাবার ঘরে জড়ো হলো। আজ সবার জন্য স্পেশাল মেনু করা হয়েছে। সবার অতি পছন্দের একটা আইটেম বার্থডে ট্রিট হিসেবে থাকবে। সবাই যখন হুড়োহুড়ি করে যার যার প্লেটে পছন্দের খাবার নিতে ব্যস্ত, ঠিক তখন স্বর্ণার চোখ বাইরে করিডোরে পড়ে। সবাই এখানে, অথচ একজন মহিলা খাবার না নিয়ে ওদিকে কোথায় চলে যাচ্ছে। স্বর্ণা করিডোরে বেরিয়ে এসে ওনাকে পিছন থেকে ডাকলো, এই যে শুনুন, আপনি খাবেন না? কোথায় যাচ্ছেন আপনি? মহিলা ঘুরে দাঁড়ায়। স্বর্ণা চিনতে পারল উনি সেই মহিলা যে অনেক বছর আগে তার কালো গায়ের রঙের জন্য তাকে রিজেক্ট করেছিল। স্বর্ণা ওনাকে চিনতে পারলেও না চেনার ভান করে থাকে। ও ওনাকে চিনতে পেরেছে বুঝতে পারলে উনি আরও শরম পাবেন। ও আবার বলল, আপনি খাবেন না? না খেয়ে চলে যাচ্ছেন কেন? আর সবার পছন্দের খাবার রান্না হয়েছে। মহিলা স্বর্ণার সামনে এসে কতক্ষণ বোবা দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপরে একসময় ঝরঝর করে কেঁদে ফেলেন। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি সেদিন শুধু তোমার গায়ের রঙটাই দেখেছিলাম, তোমার মনের রং দেখতে পারিনি আমি। আর তাই তো তোমাকে পছন্দ না করে গায়ের রং ফর্সা এমন একটা মেয়েকে ছেলের বউ করেছি। আজ আমার পরিণতি দেখো। নিজের সংসার, ঘরবাড়ি, ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সব থেকেও আমার কিছু নেই। আজ আমার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। ছেলে ভালো চাকরি করা সত্ত্বেও আমাকে নিজের কাছে রাখতে পারে না। বৌমা সাফ সাফ বলে দিয়েছে, হয় তুমি মা নিয়ে থাকো, আমি ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাই, আর না হয় মাকে কোথাও পাঠিয়ে আমাদের নিয়ে থাকো। আমি তোমার মায়ের সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। ছেলে বউয়ের মনেই রেখেছে মা, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। অবশ্য ছেলেকে আমিই বলেছি, বাবারে আমাকে ভালো দেখে কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে আয়। রোজ রোজ অশান্তি ভালো লাগে না। আমার জীবন আর কতদিন, সামনে তোর বাকি জীবনটা পড়ে আছে। বউয়ের সাথে অশান্তি হলে সেই প্রভাব আমার নাতি দুটোর উপরেও পড়বে। বৌমা ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার চেয়ে তুই বরং আমাকেই বৃদ্ধাশ্রমে রেখে আয়। স্বর্ণা স্তব্ধ হয়ে ওনার কথাগুলো শুনল, কিছু বলতে পারল না সে। উনি স্বর্ণার হাত ধরে অঝরে কাঁদছেন। একটা মেয়ে কিভাবে নিজের সুখের জন্য মার থেকে ছেলেকে আলাদা করতে পারে? তার থেকে বড় কথা, মাকে কষ্ট দিয়ে কেউ কি সুখী হতে পারে? আজ পর্যন্ত কেউ পেরেছে? ফর্সা মেয়ে পছন্দ করেছিলাম মা, সাদা গায়ের চামড়া। কথায় আছে না, চকচক করলেই শোনা হয় না। এই কথাটা আগে বুঝতে না পারলেও এখন পারছি। সেদিন তোমাকে আমি চিনতে পারিনি। সোনাকে কয়লা ভেবে দূরে ঠেলে দিয়ে কয়লাকে সোনা ভেবে কাছে টেনে নিয়েছি। গায়ের রং দিয়ে কেউ প্রকৃত মানুষ হয় না মা, মনের রং দিয়েই প্রকৃত মানুষ হয়। মানুষ দেখতে যতটা মানুষ দেখতে যতটা কুৎসিতই হোক, তার মন সুন্দর থাকলে সে বাকি সবার থেকে উপরে। কালো হয়ে তোমার শাশুড়িকে তুমি মাথায় তুলে রেখেছ, আর আমার ফর্সা বৌমা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে।